জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের নানা পরামর্শ। ঘোষণাপত্র তৈরিতে আরও আলোচনা প্রয়োজন জানালেন উপদেষ্টা। ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের এখনকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে। অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে। ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র তৈরি করতে না পারলে ব্যাহত হবে উদ্দেশ্য, বললেন প্রধান উপদেষ্টা। একতা থাকলে মঙ্গল হবে দেশের। সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠুকরা ঠুকরি হয়েছে, তো নড়ে না। বিক্ষুব্ধ পাহাড়ি ছাত্র জনতার উপর পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড। বুধবারের হামলার প্রতিবাদে 3 পার্বত্য জেলায় বিক্ষোভ। তারা লাঠিচার্জ করে মিছিলটাকে এখানে ফেরত দিয়েছে এবং পরবর্তীতে আবার যখন আমরা মিছিল নিয়ে সামনে যাচ্ছি তখন আবার তারা পুনরায় লাঠিচার্জ করেছে। পুলিশের গুলিতেই নিহত হন মুগ্ধ। ট্রাইব্যুনালে ভাইয়ের অভিযোগ। জামায়াত নেতা ডাক্তার ফয়েজ খুনে শেখ হাসিনা সহ 42 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। 17 বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। বিপুল সংখ্যক নেতাকর্মী সহ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। কুড়িগ্রামে মার্চ ফর ফেলানিতে সীমান্ত হত্যা বন্ধ সহ 5 দফা দাবি। নতুন বাংলাদেশে মানা হবে না নতজানু পররাষ্ট্রনীতি, হুঁশিয়ারি সার্জিসের। বাংলাদেশের সীমান্তের কোন একটি জায়গায় 1 ফোঁটা রক্ত ঝরে, তাহলে 100 ফোঁটা রক্ত দিয়ে তার মূল্য আমরা দিব। এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু। অন্য জটিলতাতেও ভুগছিলেন। এই ভাইরাসে আতঙ্কের কিছু নেই, আশ্বস্ত করলেন বিশেষজ্ঞরা। হোটেল রেস্তোরাঁ থেকে বর্ধিত ভ্যাট তুলে নিচ্ছে এনবিআর। ওষুধ ও ইন্টারনেট সেবাতেও হার কমিয়ে আনার ইঙ্গিত। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আরও আলাপ আলোচনা করেই চূড়ান্ত হবে জুলাই ঘোষণাপত্র, এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে যোগ দিয়ে রাজনৈতিক দলের নেতাদের তাগিদ, ঘোষণাপত্র নিয়ে যে ঐক্য সৃষ্টি হয়েছে তাতে যেন ফাটল না ধরে। অবশ্য সংলাপে যোগ দিলেও ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। আর আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে জামায়াত। যেন তেনভাবে জুলাই প্রোক্লেমেশন তৈরি না করে সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি গঠনের প্রস্তাব করেছে কেউ কেউ। জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের ডাকা সংলাপে যোগ দিতে বিকেল 4টা থেকে ফরেন সার্ভিস একাডেমিতে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রায় 2 ঘন্টার সংলাপ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তারা। দিনভর নানা অনিশ্চয়তার মধ্যে সংলাপে যোগ দেয়া বিএনপির প্রতিনিধি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঘোষণাপত্র ঘিরে তৈরি হওয়া ঐক্যে যেন অনৈক্যের বীজ বপন না হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেলের মতে এমন দলিল তৈরিতে অস্থিরতা, সমন্বয়হীনতা এড়াতে হবে। জাতীয় ঐক্যকে গণ ঐক্যে রূপান্তরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সাংস্কৃতিক চর্চা করতে পারি, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের এখনকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খুব একটা বিলম্ব করে অন্য কোনো অরাজকতা, অন্য কোনো ষড়যন্ত্রের সুযোগ যেন যারা সবসময় চক্রান্তের জন্য অপেক্ষা করে তারা যেন না পায়, এ ব্যাপারে আমরা বলেছি যে একটা গ্রহণযোগ্য সময়ের মধ্যে এই ঘোষণাপত্রটা হওয়ার একটা ঐক্যমত্য যেহেতু হয়েছে, এই প্রক্রিয়াটা শুরু করা উচিত।
আইনি ও রাজনৈতিক দিক ঐকমত্যের জায়গা থেকে ঠিক করার পরামর্শ দিয়েছে গণতন্ত্র মঞ্চ। সরকারকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে ইসলামী বিভিন্ন দল ও প্ল্যাটফর্মও নিজেদের সুপারিশ তুলে ধরেছে। আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে যে ঐক্যমত্য তৈরি হয়েছিল 5ই আগস্টে, সেই ঐক্যমত্যের প্রকাশ হিসাবে এটা সামনে আসে। সেইভাবে আমরা দলিলটি তৈরি করার জন্য পদ্ধতিগত জায়গায় প্রস্তাব করেছি। 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে। তবে এই আয়োজনের আমন্ত্রণ নিয়ে নিজেদের অসন্তোষের কথাও তুলে ধরেন কেউ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সংশ্লিষ্ট সকলের সঙ্গে আরও আলোচনা করেই চূড়ান্ত হবে জুলাই ঘোষণাপত্র। এদের মধ্যে আরও ইন্টেন্সিভ, আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এবং এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে। তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কালবিলম্ব না হয়, অযথা সময়ক্ষেপণ না হয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবের পরপরই ঘোষণাপত্র না দেয়াই এর গুরুত্ব কিছুটা কমেছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। তারা বলছেন, বিপ্লবের স্পিরিট ধরে রাখতে ঐক্য প্রয়োজন। ঘোষণাপত্র যেন কারো উদ্দেশ্য চরিতার্থ করতে না হয়, এই বিষয়ে সতর্ক করেছেন তারা। যে ঘোষণাপত্রটা তখন আন্দোলন যখন হচ্ছিল, শুরু হয়েছিল, তখন আসলে ভালো হতো বা কিছু হতো, বা তারপর হলে ভালো হতো, অর্থাৎ শেখ হাসিনা যখন বিদায় নিলেন, আজকে এত মাস পরে কেন, এই প্রশ্নগুলো আসছে। তো এই প্রশ্নগুলো খুব যে অসঙ্গত প্রশ্ন তা না। ঘোষণাপত্র একটা স্টেটমেন্ট অফ ইন্টেন্ট। এটার সাংবিধানিক ভিত্তি কতটুকু, এটার সাংবিধানিক ভিত্তি অনেক কিছু তৈরি হয় সময়ের আবহে। যদি ওটাকে সবাই এগ্রি করে যেটা একটা ফাউন্ডেশনাল ডকুমেন্ট, তখন কিন্তু ওটা ফাউন্ডেশনাল হয়ে যায়। সেপ্টেম্বর ওই সময়কালে এটা করাটা খুবই একটা প্রাসঙ্গিক ছিল, সবার মতামত ওখানে ভালো করে আসতে পারত। এখন হওয়ার মাধ্যমে এটা ওই রাজনৈতিক দরকষে, রাজনৈতিক ক্ষমতার প্রতিযোগিতার একটা অংশ হিসেবে এটা সামনে চলে আসছে। মনে হচ্ছে যে এটা কারো কোনো পার্টিকুলার গোষ্ঠীর একটা প্রয়োজন এটা করার একটা বিষয়। কিভাবে একতাকে মানুষের সামনে প্রকাশ করা হবে, 5 আগস্টকে পুনরুজ্জীবিত করা হবে, সেটি জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে না পারলে এর উদ্দেশ্য ব্যাহত হবে। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সাথে সর্বদলীয় বৈঠকের সূচনা বক্তব্যে ডক্টর ইউনূস এসব কথা বলেন, একতা থেকেই এই সরকারের জন্ম, একতাই এই সরকারের শক্তি। প্রধান উপদেষ্টা জানান, তিনি যতদিন ক্ষমতায় আছেন একতা নিয়ে থাকবেন, সেই পথেই চলতে হবে। সর্বসম্মতিক্রমে ঐক্যমত্যে আসতে পারলে তা দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। ডক্টর ইউনূস বলেন, সবাই দেখবে এই জাতির মধ্যে বহু ঠোকাঠুকি হয়েছে, কিন্তু তবু তারা ঐক্য থেকে সরে আসে না। সারা পৃথিবী এবং দেশবাসীকেও এই বার্তা জানাতে চান প্রধান উপদেষ্টা। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই 5ই আগস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠোকরা ঠুকরি হয়েছে, তো নড়ে না, স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। এটি হলো আসলে, সেটা আমরা সারা দুনিয়াকেও জানাতে চাই, আমাদের দেশবাসীকেও জানাতে চাই। দর্শক, এ পর্যায়ে সর্বদলীয় বৈঠক সম্পর্কে জানতে ফরেন সার্ভিস একাডেমিতে চলে যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, বৈঠকে আলোচনার বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে সেই সম্পর্কে জানতে চাই। শাওন, আলোচনা আজকে হয়েছিল 6টার সময়, সেই আলোচনাটি আসলে শেষ হয়ে গিয়েছে। তবে আজকে আলোচনা 7টা পর্যন্ত হওয়ার কথা ছিল। তবে আজকের যে আলোচনা, এই ঘোষণাপত্র নিয়ে আলোচনা, সেখানে একটি বিষয় কিন্তু সবাই একমত হয়েছে যে সবার ঐকমত্য প্রয়োজন এবং সবার সব ধরনের অন্তর্ভুক্তি প্রয়োজন। এবং এর আগে শুরুতে, এই বৈঠক শুরুর পর যখন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে বক্তব্য দেন, সেই বক্তব্যেও তিনি কিন্তু ঐক্যের উপরই জোর দিয়েছিলেন। এবং এরপর এই
বৈঠক শেষে যখন একে একে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসেন এবং তারা কথা বলেন, মুখপাত্ররা কথা বলেন, তারাও কিন্তু আসলে এই ঐক্যের উপর জোর দিয়েছেন এবং জামাতে ইসলামের তরফ থেকে বলা হয়েছে যে তারা এই ঘোষণাপত্রের উদ্যোগকে, সরকারের এই উদ্যোগকে তারা স্বাগত জানায়। তবে এখানে আসলে সব পক্ষেরই অন্তর্ভুক্তি এবং তাদের যে ঐক্যমত্য সেটি প্রয়োজন এবং এই ঐক্যমত্যের ব্যাপারে আসলে উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টা, অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে তাদের কারোরই কিন্তু আসলে কোনো ধরনের কোনো মতবিরোধ নেই। অন্যান্য যে সকল ইসলামিক দলগুলো রয়েছে, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, তারাও কিন্তু বলেছে যে তারা বিশেষ করে একটি বিষয়ে গুরুত্ব দিয়েছে এবং গণ অধিকার পরিষদ পরবর্তীতে এই বিষয়টিতে গুরুত্ব আরোপ করে। সেটি হচ্ছে 2013 সালে শাপলা চত্বরে এই যে আলেম ওলামাদের উপর যে গণহত্যা চালানো হয়েছিল সেই বিষয়টি ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে। এছাড়া অনেক রাজনৈতিক দল থেকে এটিও বলা হয় যে শুধুমাত্র এই যে জুলাই আন্দোলন, শুধুই জুলাই আন্দোলন নয়, এখানে বিগত 15 বছর ধরে একটি দীর্ঘ সময়ের আন্দোলন রয়েছে। এই বিগত 15 বছরের এই দীর্ঘ সময়টিতে যারা ত্যাগ তিতিক্ষার শিকার হয়েছেন, যারা আন্দোলনে জড়িত ছিলেন, যারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিষয়টিও কিন্তু এই ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে। এবি পার্টি থেকেও কিছু জিনিস তাদের কাছে মনে হয়েছিল যে এই উপাদানগুলো ঘোষণাপত্রে রাখা দরকার, সেগুলো নিয়েও কিন্তু তারা আলোচনা করেছেন। যেমন সেখানে তারা বলেন যে এই যে বাংলার যে জনপদ, সে জনপদে যে 1000 বছরের যে লড়াইয়ের ইতিহাস, সে লড়াইয়ের ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের তরফ থেকে কিন্তু আরেকটি কথা বলা হয় যে শব্দ থেকে শব্দে একদম পাই টু পাই হয়তো ঘোষণাপত্রের যে ভাষা রয়েছে সে ভাষায় মিল হওয়া সম্ভব না। এই কারণে প্রত্যেকটি রাজনৈতিক দলের জোর দেওয়া উচিত যে কাঠামোটি রয়েছে, ঘোষণাপত্রের যে কাঠামো, সে কাঠামোর দিকে। এবং অন্যান্যভাবে কিন্তু এই বিষয়টি নিয়েও কিন্তু সবাই বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও কিন্তু ধৈর্য ধরতে বলা হয়েছে, তারাও ধৈর্য ধরছেন, দেশবাসীকেও তারা ধৈর্য ধরতে বলছেন। তবে তারা এটাও বলেছেন যে খুব বেশি তাড়াহুড়োরও দরকার নেই, তবে খুব বেশি দেরিও কিন্তু করা যাবে না। শাওন। তানভীর, ধন্যবাদ আপনাকে। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে একদল বিক্ষোভকারী সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে মিছিল ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশ, সাংবাদিক সহ আহত হয়েছে কয়েকজন। দুপুরে শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। মতিঝিলে এনটিসিবির সামনে হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভকারীরা বেলা 11:30টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়। পরে মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করে। এ সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। আগে থেকেই ব্যারিকেড দেয়া ছিল শিক্ষা ভবনের সামনে। এ সময় বিক্ষোভকারীরা কাঁটাতারের ব্যারিকেড ভেঙে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে জলকামান ও পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে পুলিশ, সাংবাদিক সহ আহত হয় কয়েকজন। তারা লাঠিচার্জ করে মিছিলটাকে এখানে ফেরত দিয়েছে এবং পরবর্তীতে আবার যখন আমরা মিছিল নিয়ে সামনে যাচ্ছি তখন আবার তারা পুনরায় লাঠিচার্জ করেছে। আমরা প্রশ্ন হচ্ছে, আমরা কি এখানে যৌক্তিক আন্দোলন নিয়ে নামিনি? সাউন্ড গ্রেনেড ছুড়ে মেরেছেন এবং পানি ছুড়ে মেরেছেন এবং আমাদের অনেক নেতাকর্মীকে আহত করেছে। দাঁড়ানোর সাথে সাথে তারা আমাদের উপরে সাউন্ড গ্রেনেড এবং জল, কোনো উস্কানির কারণ বাদেই আমাদের উপরে, শিক্ষার্থীদের উপরে হামলা শুরু করছে। পুলিশ সদস্যদের দাবি, আন্দোলনরত পাহাড়ি শিক্ষার্থীরা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে জুতা ও ইট পাটকেল নিক্ষেপ করে। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি রাখা না রাখা নিয়ে বুধবার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনটিসিবি ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। এ সময় আহত হয় বেশ কয়েকজন। এই ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীদের 2 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে বুধবার এনটিসিবির সামনে জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সরকার এই হামলার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে এবং ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দোষীদের শনাক্ত করা হচ্ছে এবং শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। বলা হয়, যারা শান্তি, সম্প্রীতি এবং আইন শৃঙ্খলার ক্ষতি করে এমন কার্যকলাপে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বুধবার রাজধানীতে পাহাড়ি ছাত্র জনতার এনটিসিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ হয়েছে 3 পার্বত্য জেলায়। বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে দিনভর কর্মসূচি পালিত হয়। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় পাহাড়ের ছাত্র জনতা সহ বিভিন্ন সংগঠন।
দুপুরে বান্দরবানের রাজার মাঠ থেকে বের করা বিক্ষোভ মিছিল আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার ফেস্টুন নিয়ে এতে অংশ নেন পাহাড়ি ছাত্র জনতা। পরে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ। রাজধানীতে পাহাড়ি ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা জানান সমাবেশে অংশগ্রহণকারীরা। একদম ভিন্নভাবে আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা বাংলাদেশের অধিবাসী নয়। বিশেষ মহলের উস্কানিতে আদিবাসী শিক্ষার্থীদের যুক্তির দাবিতে ভিন্ন খাতে প্রভাবিত করে হীন উদ্দেশ্য যারা হামলার সাথে জড়িত আছে তাদেরকে দোষী সাব্যস্ত করে যাতে তাদেরকে আইনের আওতায় আনা হয়। দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে পাহাড়ি শিক্ষার্থীরা। প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে চেঙ্গি স্কোয়ার মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা ঢাকায় পাহাড়ি ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে এখনো পর্যন্ত কাতরাচ্ছে। যারা সবসময় আমাদেরকে হীন চোখে দেখে, আমরা আদিবাসী বললে ওদের রাগ হয়, হিংসা হয়। রাঙামাটিতেও বিক্ষোভ করেছে পাহাড়ের ছাত্র জনতা। সকালে জেলা প্রশাসন চত্বর থেকে মিছিলের পর অনুষ্ঠিত হয় সমাবেশ। ঢাকায় হামলার ঘটনা দেশের নাগরিক গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত বলে মন্তব্য করেন বক্তারা। 5 দফা দাবি তুলে ধরেন তারা। আদিবাসী জনগোষ্ঠীর সাথে আলোচনা সাপেক্ষে পাঠ্যপুস্তকে আদিবাসী জাতিসমূহের সঠিক ইতিহাসে পরিচিতি তুলে ধরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ। পুলিশের গুলিতে নিহত হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ, এমন তথ্য প্রমাণ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। তবে সুনির্দিষ্টভাবে কাউকে অভিযুক্ত করেনি। সকালে চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দায়ের করে মুগ্ধের ভাই দাবি করেন, কারা মারণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের চিহ্নিত করার দায়িত্ব ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 42 জনকে অভিযুক্ত করে আরও একটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে। পানি লাগবে পানি, টিয়ার সেলে জ্বলতে থাকা চোখ মুছতে মুছতে এভাবেই আন্দোলনকারীদের কাছে পানি নিয়ে ছুটে যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এর মাত্র 15 মিনিটের মাথায় 18 জুলাইয়ের তপ্ত দুপুরে বিশ্রাম নেয়ার সময় মুগ্ধের কপাল বিদ্ধ করে বেরিয়ে যায় মরণঘাতী একটি বুলেট। হাসপাতালে নেয়ার পথেই মারা যান মুগ্ধ, যে ঘটনা কাঁদায় পুরো দেশকে। আন্দোলনকারীদের মাঝেই মুগ্ধের এমন গুলিবিদ্ধ হওয়া নিয়ে একটি পক্ষ থেকে প্রশ্ন ওঠে, আসলে কারা চালিয়েছিল এই গুলি? ঘটনার 6 মাস পর মুগ্ধের গুলিবিদ্ধ হওয়ার একটি ভিডিও চিত্রের তথ্য প্রমাণ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে মুগ্ধের পরিবার, যেখানে তারা তুলে ধরেছে পুলিশের গুলি করার স্পষ্ট ফুটেজ। গুলিটা পুলিশের কর্তৃক করা হয়েছে নাকি বাইরের কারোর থেকে করানো হয়েছে, বা স্নাইপার কোনো বুলেট ছিল নাকি? আমরা যে তথ্য প্রমাণ দিয়ে কালেক্ট করেছি সেই তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা বলতেই পারি যে এই গুলিটা পুলিশের বাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কারোর নাম উল্লেখ করা হয়নি। খুনিদের চিহ্নিত করার দায়িত্ব ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার, বলেন মুগ্ধের বড় ভাই। ক্রনোলজিক্যাল অর্ডারে যে তাকে কে লিথাল উইপন বা জীবনঘাতী প্রাণনাশী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে, এভাবে আসলে একজন একজন করে আসা উচিত এবং তার প্রমাণ সহ আসা উচিত, যে কারণে আমরা কোনো নাম বাদে শুধুমাত্র অভিযোগ দায়ের করে গিয়েছে। একই দিন সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সহ 42 জনকে অভিযুক্ত করে আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 2013 সালে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় এ অভিযোগ দায়ের করেন তার ছেলে। প্রশাসনিক বাহিনী দিয়ে এরকম একটি হত্যাকাণ্ড করা, ভিন্ন মতকে দমন করার জন্য যে প্রচেষ্টাগুলো বিগত সরকারের হাসিনার সরকার যা করে দিয়ে আসছে,
তারই একজন ভিকটিম ছিলেন আমার পিতা ডক্টর ফয়েজ আহমেদ। এদিকে প্রসিকিউশনের একটি আবেদনের শুনানি শেষে জুলাই আগস্টের সকল ঘটনার তথ্য সংগ্রহের জন্য এনটিএমসি এবং বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ডিজিটাল এভিডেন্স অসম্ভব গুরুত্বপূর্ণ বিষয়, সে কারণে ডিজিটাল এভিডেন্স যেগুলো অটোমেটিক্যালি যাতে ডিলিট না হয় এবং এই ব্যাপারে আমাদের ফরেনসিক করার জন্য, তদন্ত করার জন্য আমাদেরকে যাতে ফ্রি অ্যাক্সেসটা দেয়, আইনে আমাদের সেই সুযোগ আছে। তারপরেও আমরা কোর্টের আদেশ নিয়েছি যাতে করে কারোর মধ্যে কোনো ভুল বুঝাবুঝি তৈরি না হয়। আলাদা আরেকটি আবেদনের শুনানি শেষে সব মোবাইল এবং ইন্টারনেট অপারেটরদের তদন্ত কাজে সহায়তার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্ত হলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনার সাবেক এমপিকে বরণ করে নিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী। দুপুর 2টায় জেল থেকে বেরিয়ে যান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। সেখানে তিনি জীবন থেকে হারিয়ে যাওয়া 17 বছরের জন্য বিচার চান। 17 বছরে পাল্টে যায় অনেক কিছু। আতুর ঘরের শিশুটি হয়ে যায় তরুণ, একজন তরুণ চলে যায় বার্ধক্যের দুয়ারে। ফুলের মালা গলায় জড়ানো মানুষটিরও জেলখানায় কেটে গেছে 17টি বছর। মাথায় চুলের ক্রিম লাগানো, চোখে দামি চশমা আর চাকচিক্যময় শার্ট পাঞ্জাবি পরা সেই লুৎফুজ্জামান বাবরও বোধ হয় অনেক পাল্টেছেন। অন্তত সাদা চুল দাড়ির চেহারাতে সেটাই স্পষ্ট। মুক্তি পাচ্ছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, এমন খবরে ভোর রাত থেকেই কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক পরিণত হয় বিএনপি নেতাকর্মীদের জনসমাবেশে। শুধু নেত্রকোনা নয়, বাবর সমর্থকরা আসেন রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে। সবার হাতেই ছিল ফুলের মালা বা তোড়া। বেলা 11টার আগেই কারাগারে পৌঁছায় মামলা থেকে খালাসের প্রয়োজনীয় নথি। দুপুর 2টায় কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর। এর পরের দৃশ্যটা নেতাকে কাছে পেয়ে কর্মীদের বরণ করে নেয়ার। মানুষের চাপে কারাগারের প্রধান ফটকের গেট ভেঙে ভেতরে রাস্তায় ঢুকে পড়েন অনেকে। উদ্দেশ্য নেতার সাথে হাত মেলানো বা শুভেচ্ছা জানানো। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আমি বাবর ভাইয়ের কাছে যে স্নেহ মায়া মমতা কারাগারে পেয়েছি, এটাই একজন তৃণমূল কর্মীর জন্য একজন নেতার কাছে প্রাপ্য। ওনাকে ফাঁসিয়ে দিয়ে 17টি বছর ওনার জীবন থেকে কেড়ে নিয়েছেন এবং তারপরে উনি বলেছেন যে আল্লাহর রহমত, উনি কোনো অপরাধ করেননি, উনি কোনো দোষ করেননি। এই জন্য আল্লাহ পাক সঠিক বিচার এবং সঠিক জাজমেন্ট উনি পেয়েছেন। বাবরের গাড়িবহরের সাথে পরিবারের সদস্য ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে দেখা যায়। কারাগার থেকে বেরিয়ে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বাবর আসেন রাজধানীতে। হানিফ ফ্লাইওভার দিয়ে এসে কারওয়ানবাজার ফার্মগেট হয়ে পৌঁছান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে, করেন জিয়ারত। লুৎফুজ্জামান বাবর এখন থেকে 17 বছর আগে যখন কারাগারে যান, টকবগে যুবক ছিলেন, তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 1 ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। 18 ডিসেম্বর আরেকটি বড় মামলা, চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় ফাঁসির আদেশ থেকেও খালাস পান। এর আগে 23 অক্টোবর খালাস পান দুর্নীতি মামলায়। 5 আগস্টের পর মামলা খালাস বা মামলা স্থগিত বা মামলা বাতিলের দিক দিয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে এখন বিএনপি। 5 আগস্টের পরই সর্বপ্রথম মুক্তি পান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তালিকা আরও দীর্ঘ লম্বা হচ্ছে এবং সবশেষ মুক্তি পেলেন আলোচিত এবং সমালোচিত নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সব চুক্তি ভারতের ওয়েবসাইটে আছে। আমলাতান্ত্রিক অদক্ষতায় বাংলাদেশে প্রকাশিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা বা কোন স্ট্যাটাসে সেখানে থাকছেন তাও স্পষ্ট নয় বলেও জানান তিনি। নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র আরও বলেন, 21 জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আর জুলাই হত্যাকাণ্ডের প্রয়োজনীয় সব তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তুত আছে। তারা জাতিসংঘের তদন্ত মিশনকে তা পাঠাবে বলেও জানান রফিকুল আলম। বলেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত যোগ দিচ্ছেন।
ফেলানী হত্যার বিচার সহ 5 দফা দাবিতে কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো লং মার্চ। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌথ উদ্যোগে মার্চ ফর ফেলানী আয়োজন করে। এতে সার্জিস আলম বলেন, নতুন বাংলাদেশে কোনো নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেওয়া হবে না। আগামীর বাংলাদেশের নেতা সেই হবে যে জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের দুঃখ কষ্টের কথা শুনবে। ফেলানী সহ সীমান্তে সকল হত্যাকাণ্ডের বিচার এবং বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধের দাবিতে শুরু হয় লং মার্চ। কুড়িগ্রামের নাখারগঞ্জে ফেলানীর বাড়ির উদ্দেশ্যে লং মার্চটি শুরু হয় জেলা শহরের কলেজ মোড় থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত লং মার্চে অংশ নেয় শত শত ছাত্র জনতা। যোগ দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে কোনো নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেওয়া হবে না। সীমান্তের প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে। সীমান্তে কোন মরণঘাতী অস্ত্র দিয়ে আর গুলি করা যাবে না। যদি এরপরে শুধু কুড়িগ্রাম নয়, বাংলাদেশের সীমান্তের কোনো একটি জায়গায় 1 ফোঁটা রক্ত ঝরে, তাহলে 100 ফোঁটা রক্ত দিয়ে তার মূল্য আমরা নিব। সার্জিস আলমের আশা, আগামীর বাংলাদেশের নেতা হবেন জনবান্ধব, সবার দ্বারে দ্বারে গিয়ে শুনবেন দুঃখ কষ্টের কথা। এমন নেতা আর তৈরি হতে দেওয়া যাবে না ক্ষমতার দম্ভে যার পা মাটিতে পড়ে না। এই নতুন বাংলাদেশে কোনো একজন নেতাকে আমরা আর মাথায় উঠাবো না। নেতাদেরকে মাথায় উঠালে তাদের পা আর মাটিতে পড়ে না। যেই নেতা মানুষের দ্বারে দ্বারে আসবে, মানুষের কথা শুনবে, মানুষের জবাবদিহি করবে, সেই হবে আগামীর বাংলাদেশের নেতা। কলেজ মোড় থেকে নাখরগঞ্জ রামখান পর্যন্ত যায় পদযাত্রাটি। পথে বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে পথসভার আয়োজনও করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করা জামায়াতে ইসলামীর লক্ষ্য, এমনটাই বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মাগুরায় নোমানী ময়দান মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় জামায়াতের আমির বলেন, বর্তমান সময়ে নারীদের যথাযথ সম্মান ও নিরাপত্তা দিতে সব সরকারই ব্যর্থতার পরিচয় দিয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা তাদের যথাযোগ্য সম্মান ও নিরাপত্তা পাবেন, জাতি গঠনেও তারা সমান সুযোগ পাবেন। সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমস্ত ইসলামী দল, দেশপ্রেমিক দল, মানবিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা রাজিম আপনাদেরকে একটা মানবিক দেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সকালে ভোলা সদরে আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম আজিজিয়া মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় মামুনুল হক বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে ইসলামী দলগুলোর মধ্যে আলোচনা চলমান রয়েছে। ফ্যাসিবাদ বিরোধী দলগুলো বিগত দিনে অনেক নির্যাতনের শিকার হয়েছেন, এখন তাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এছাড়াও বাংলাদেশের সংবিধানে ইসলাম বিরোধী কোনো আইন, নীতিমালা ও বিধিমালা যাতে কার্যকর না হতে পারে এমন একটি ধারা সংবিধানে যুক্ত করার দাবিও জানান মামুনুল হক। আমরা ইসলামী সংগঠনগুলো আগামী নির্বাচন যখনই হবে, আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আমরা নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হতে পারবো। সেই সাথে আমরা আসলে মূলত আগামীর বাংলাদেশে আরো বৃহত্তর ঐক্যের প্রত্যাশা করছি। সানজিদা আক্তার HMP ভাইরাসের সংক্রমণেই মারা গেছেন এমনটা সরাসরি বলা যাবে না। দুপুরে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সায়েদুর রহমান কথা জানান। বলেন, সানজিদা দীর্ঘদিন ধরেই অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন, চিকিৎসা নিচ্ছিলেন ICUতে। HMP ভাইরাস প্রতিরোধে প্রয়োজনে হাসপাতালগুলোতে আবারও করোনার মতো ব্যবস্থাপনা ফিরে আনা হবে বলেও জানান তিনি। HMP ভাইরাস আক্রান্ত 30 বছর বয়সী নারী সানজিদা আক্তার মারা যান বুধবার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে। প্রায় 1 মাস ধরে অসুস্থ ছিলেন সানজিদা। হাসপাতালেও আসেন দেরি করে। ভর্তি হওয়ার 4 দিন পর পরীক্ষায় HMPV ধরা পড়ে তার দেহে।
দুপুরে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান বলেন, সানজিদা এইচএমপিভি আক্রান্ত হওয়ার পাশাপাশি নানা জটিলতায় ভুগছিলেন, তাই তিনি এইচএমপি ভাইরাস সংক্রমণেই মারা গেছেন সেটি সরাসরি বলা যাবে না। এই মৃত্যুটিতে মূলত ক্লেবশিয়েলাজনিত সেপসিস এবং সেই কারণে নিউমোনিয়া এবং মাল্টি অর্গান ফেইলিওর, এই মৃত্যুর কারণ হচ্ছে এগুলো। কিন্তু রোগিনী অবশ্যই দুর্ভাগ্যজনকভাবে তিনি এইচএমপিভি আক্রান্তও ছিলেন, যেটি একটি সার্কুলেটিং ভাইরাস। বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ এবং পৃথিবীব্যাপীও এই ভাইরাসটি এই সিজনাল ফ্লু হিসেবে মানুষকে আক্রমণ করে থাকে। এই ভাইরাস মোকাবেলায় সরকারের নানা প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি। দেশের 30টি জেলায় এই প্রস্তুতি আছে আপনারা জানেন, এবং বাকি 34টি জেলাতেও এই প্রস্তুতিগুলোকে আমরা অন্ত করে ফেলতে চেষ্টা করব ইতিমধ্যে দ্রুতই। আমরা অবশ্যই আমাদের যে কোভিডকালীন প্রস্তুতি সেটাকে আবার রিজুভিনেট করে সাজিয়ে নিব আমরা, যদি কোনো দুর্ঘটনা ঘটে যেন আমরা দ্রুত রেসপন্ড করতে পারি। এদিকে এইচএমপি ভাইরাস নিয়ে বিশেষ সেমিনারে বিএসএমএম এর উপাচার্য বলেন, এ ভাইরাস নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। আবারও হাত ধোয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এই ভাইরাসটি আগেও ছিল, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার নাই, তবে সতর্ক হবার বিষয় রয়েছে। এই সতর্কতাটা ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় পর্যায়েও প্রয়োজন। হাত ধোয়ার প্র্যাকটিসটা আমাদের আবার চালু করা দরকার। ব্যাপক জনসমাগমের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করার সুপারিশ করছি আমরা। এইচএমপি ভাইরাসে শিশু, বয়স্ক ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের আক্রান্ত হবার শঙ্কা বেশি থাকে। সর্দি জ্বর হলে প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ ও পর্যাপ্ত পরিমাণের তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরে প্রবাসী যাত্রীকে হয়রানি ও হেনস্থায় অভিযুক্তদের প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি কাজ করছে। বিকেলে সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। দেশে একটা আইন কানুন আছে, দেশে একটা শৃঙ্খলা আছে, এবং যারা এখানে কাজ করছে তারা একটা শৃঙ্খলার ভিতরে কাজ করছে। তাদেরকেও কিন্তু বিনা কারণে উত্তেজিত হয়ে গালিগালাজ করে মারধর করা, এটাও কিন্তু একটা ভালো জিনিস না। তো সবাইকে আমাদের সহনশীল আচরণ করতে হবে। সবাই মিলেই তো আমাদের দেশ, এই দেশটাকে আমাদের সবাই মিলেই তো এগিয়ে নিয়ে যেতে হবে। অবশেষে সিদ্ধান্ত থেকে সরে এলো এনবিআর। রেস্তোরাঁ শিল্পে ভ্যাটের হার 5% নামিয়ে আনছে জাতীয় রাজস্ব বোর্ড। বিশেষ অধ্যাদেশ জারি করে গেল 9 জানুয়ারি এই হার করা হয় 15%। প্রতিবাদে আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করে রেস্তোরাঁ মালিক সমিতি। এদিকে ওষুধ এবং ইন্টারনেটের উপর বাড়তি ভ্যাট প্রত্যাহারের বিষয় পর্যালোচনা করছে এনবিআর। অর্থ উপদেষ্টা জানান, বেশ কিছু পণ্যের ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রেস্তোরাঁয় খাবার খেলে তার উপর বাড়তি 10% ভ্যাট আরোপ করে অধ্যাদেশ জারি করে এনবিআর। গেল 9 জানুয়ারি নেওয়া হয় এমন সিদ্ধান্ত। উচ্চ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আগারগাঁও এনবিআর ভবনের সামনে বৃহস্পতিবার সকালে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। অংশ নেয় রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁর মালিক ও কর্মচারী। এই খাতের ভ্যাট হার 3% নামিয়ে আনার দাবি তোলা হয়। সরকার যদি ভ্যাট বসায় আমাদের বিজনেসের অবস্থা খারাপ করে দিতে আমরা চলবো কি করে? আমাদের কাঁধে বন্দুক রেখে কাস্টমারের পকেট খালি করার জন্য এটা একটা পলিসি আমি মনে করি। ভ্যাট যদি 3% করা হয় তাহলে ভ্যাট আদায় 4 গুণ না 10 গুণ বাড়বে। আমরা ছোট উদ্যোক্তারা রেয়াত নিতে পারি না, যেহেতু রেয়াত নিতে পারি না সেজন্য আমাদেরকে ভ্যাট 3%-এর মধ্যে রাখতে হবে। মানববন্ধন চলাকালে শুল্ক হার থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় এনবিআর। জানানো হয় বাড়তি ভ্যাট হার প্রত্যাহার করে জারি করা হবে প্রজ্ঞাপন। রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে যে 5% ভিএটি প্রযোজ্য ছিল সেটিকে বাড়িয়ে 15% ভিএটি আরোপ করা হয়। পরবর্তী সময়ে সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5%-এ ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে এবং সে মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। ওদিকে রাজস্ব সংস্কার কমিটির সদস্যদের সঙ্গে এনবিআর ভবনে বৈঠক করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফ নেতৃবৃন্দ। বলা হয়, যৌক্তিক রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করতে হবে, দরকার কার্যকর সংস্কার। প্রাইভেট সেক্টরকে আপনি গলা টিপে ধরলে প্রাইভেট সেক্টর মরে যাবে, তারা কিন্তু ব্যবসা করবে, তারা ট্রেড বেসড হয়ে যাবে, তারা ম্যানুফ্যাকচারিং ইউনিট কমিয়ে দিবে, তারা এমপ্লয়মেন্ট কাট করবে। তো সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে আপনি যদি আঘাত দেন, সেই আঘাতটা কিন্তু আমার উপরে পড়বে। যত সংস্কারের প্রস্তাব হচ্ছে এগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে প্রকাশ্যভাবে, জনগণও জানবে।
তৈরি পোশাক, ওষুধ ও ইন্টারনেটের উপর বাড়তি ভ্যাট আরোপ করায় সাধারণ মানুষের উপর ব্যয়ের চাপ বেড়েছে। প্রত্যাহারে পর্যালোচনা করছে এনবিআর। আদেশ আসবে কয়েকটা জিনিস, অত্যাবশ্যক না কিছু কিছু যেমন রেস্টুরেন্টের উপর আমরা বলেছি, তারপরে ওষুধের ব্যাপারে, তারপরে আপনার আরও কয়েকটা ওরা দেখতে পারেন মোটামুটি সাশ্রয়ী। চাল, ডাল, ভোজ্য তেল, পাঠ্য বই এবং এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ইম্পোর্টেড ফরেন ইউজ এগুলো আমি কেন কমাবো? রিমোট রহমান, যমুনা নিউজ, ঢাকা। শান্তিতে ঘুমাতে চায় গাজার মানুষ। 15 মাসের অবর্ণনীয় দুর্ভোগের পর উপত্যকার বাসিন্দাদের প্রথম চাওয়া এখন এটাই। ঘরবাড়ি বিধ্বস্ত জেনেও নিজ আবাসে ফিরতে উদ্গ্রীব বাস্তুচ্যুত মানুষেরা। গাজায় যুদ্ধবিরতির খবর তাদের কাছে একাধারে যেমন আনন্দের, তেমনি স্বস্তি আর আবেগের। বুধবার সন্ধ্যায় যুদ্ধবিরতির খবর প্রচারের পরই উল্লাসে মাতোয়ারা খান ইউনিসের বাসিন্দারা। ফিলিস্তিনের পতাকা হাতে স্লোগানে স্লোগানে পথে পথে চলে মিছিল। দীর্ঘ 15 মাস পর ভুভুচেলা বাজিয়ে, আতশবাজি ফাটিয়ে, নাচে গানে উল্লাসে অন্য এক গাজা। এই দুর্দশা, কষ্ট, বোমা, মৃত্যু, অবশেষে এসবের অবসান হচ্ছে। আল্লাহর রহমতে আমরা নিজের শহরে ফিরব, পরিবারের কাছে ফিরব, যারা বেঁচে আছে। 467 দিনের নির্ঘুম রাতের পর যুদ্ধ বন্ধের স্বস্তি, ঘরে ফেরার আনন্দ। বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী, নেই মাথা গোজার ঠাঁই। তবু নিজ ভূমিতেই শান্তিতে দুদণ্ড ঘুম এখন তাদের প্রথম চাওয়া। বাড়িঘর চাই না, লম্বা সময় ঘুমাতে চাই, শান্তিতে ঘুমাতে চাই। 1 বছর 3 মাস হয়ে গেল, খাবার জোটে না, পানি জোটে না। ঘুম তো দূরের কথা, দুদণ্ড স্বাভাবিকভাবে বসার সুযোগও পাইনি। প্রতি মুহূর্তে আল্লাহর কাছে যুদ্ধ বন্ধের জন্য দোয়া করেছি। নিজেদের বাড়িতে ফিরবো, সব বিধ্বস্ত হলেও তাঁবু টাঙিয়ে থাকবো। সবচেয়ে বড় বিষয়, আমরা নিজেদের ভূমি ছাড়িনি। এখন সত্যি ক্লান্ত, বিধ্বস্ত। প্রতিটি মানুষ হারিয়েছে কোনো না কোনো স্বজনকে, যাদের শেষ বিদায় কিংবা পূর্ণাঙ্গ রীতি মেনে দাফন করাও সম্ভব হয়নি। যুদ্ধবিরতির খবরে হারানো প্রিয়জনের স্মরণে আবেগ আপ্লুত যুদ্ধে বেঁচে যাওয়া মানুষগুলো। কত মানুষকে হারিয়েছি, কিছু না বলেই তারা চলে গেছে। একটু জড়িয়ে ধরতেও পারিনি, তাদের মরদেহ দেখতে পাইনি, কবর দেখতে পাইনি। জানি না নিজেদের বাড়িতে গিয়ে কেমন পরিস্থিতি দেখব। যুদ্ধবিরতি চুক্তির পর আবারও স্বাভাবিক জীবনে ফেরার আশা গাজার বাসিন্দাদের। ধ্বংসস্তূপের মাঝেই নিরাপদ আর স্বাধীনভাবে নতুন জীবন শুরুর প্রার্থনা তাদের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আর এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।